এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই এরশাদ পতনের আগ মুহূর্তে নিঃসন্দেহে কি উপায় না ভেবে তারা এক ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য সংবিধান সংশোধন রাজি হয়েছে এবং তারা সেটা কিন্তু ওয়াদা রেখেছেন। বিএনপির নেতৃত্বে বেগম জিয়া এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরোধী দলের এমপিরাও। আপনি এখন এই সমস্ত নাটকীয় কথা বলে লাভ নেই। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন। জনগণের হাতে বহুবার ক্ষমতা দেওয়া হয়েছিল, সোকল জনগণের হাতে। জনগণ যাকে নির্বাচিত করেছে তারা নিজেদের রাষ্ট্রের মালিক বনে গেছে। ভারত দ্রুত নির্বাচনের পক্ষে কেন? ভারতের অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের সেনাবাহিনী কেন, কি স্বার্থে তারা এত দ্রুত নির্বাচন চায়? আমার দেশে নির্বাচন কখন হবে ভারতের মাথা ব্যথা কেন? দেখেন, আমি ইনিয়ে বিনিয়ে সুপ্রিম কোর্টে যখন প্র্যাকটিস করি গত 27 বছর ধরে, আমি সংবিধানের আলোক নিয়ে, মৌলিক অধিকার চ্যাপ্টার আছে, আইন আছে, প্রধান বিচারপতি আছে, অ্যাটর্নি জেনারেল আছে, দল আছে, সরকার আছে, নির্বাচন, জনগণই তো ক্ষমতার মালিক, জনগণ তার মালিকানা দেখাবে, এগুলো তাত্ত্বিক কথা আমরা বলতে পারি, এগুলো ভণ্ডামি হয়। আমাদের কোনো নির্বাচিত সরকার ক্ষমতা ছাড়তে চায়নি গত 54 বছর। কেউ হয়তো হাসিনার মতো তীব্রভাবে আঁকড়ে রেখেছে, কেউ সফটলি চেষ্টা করেছে, যার ফলে কখনোই আমাদের মানে একমাত্র বোধহয় 2001-এ শেখ হাসিনা কি বুঝে আল্লাহ জানে কেয়ারটেকার সরকারের কাছে দিয়েছিল লতিফুর রহমান। এছাড়া সবসময় একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ কেয়ারটেকার গভর্নমেন্টকে পলিউটেড করার চেষ্টা, আমার লোককে প্রধান উপদেষ্টা করতে হবে, আমার লোক, এই জন্য সংবিধান সংশোধন করতে হবে। কাজেই এইখানে আমাদের বন্ধু ব্যারিস্টার জাকারিয়া সাহেব যেটা বলছেন, এটা কিন্তু একটা খুব জটিল প্রশ্ন, যে এই অন্তর্বর্তী সরকারের কে ম্যান্ডেট দিয়েছে তার ভোট দিতে হবে তাকে? কে ম্যান্ডেট দিয়েছে? এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার না, যে 3 মাসের জন্য সংবিধানের ম্যান্ডেট ছিল। কিংবা এই অন্তর্বর্তী সরকার, আমি জানি না জাকারিয়া সাহেবরা তখন দেখেছি কত ছোট বা বড় ছিলেন। 1990 সালে আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে আন্দোলন করি, বিএনপি প্রধান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তদানীন্তন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 8 দল 7 দল 5 দলের নেতৃত্বে, তখন শাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি থাকার কথা, সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে আপনার অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি করা হয়েছিল শুধু একটি নির্বাচন দেওয়ার জন্য 3 মাসের মধ্যে। এবং তখন শাহাবুদ্দিন সাহেব শর্ত দিয়েছিল তদানীন্তন সব রাজনৈতিক নেতাকে, এবং এক ব্যক্তির ইচ্ছা পূরণের জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হয়েছে, যে আমি একবার রাষ্ট্রপতি হয়েছি, আমি নির্বাচন দেব, নির্বাচন দিয়ে আবার প্রধান বিচারপতির আসনে আসব। এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব ওই এরশাদ পতনের আগ মুহূর্তে নিঃসন্দেহে কি উপায় না ভেবে তারা এক ব্যক্তির স্বপ্ন পূরণের জন্য সংবিধান সংশোধন রাজি হয়েছে এবং তারা সেটা কিন্তু ওয়াদা রেখেছেন। বিএনপির নেতৃত্বে বেগম জিয়া এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরোধী দলের এমপিরাও। কারণ তখন পর্যন্ত, আপনাকে আমি একটা উদাহরণ মনে করাই, আমার বিজ্ঞ আলোচকরাও মনোযোগ দিয়ে এটা অনুধাবন করেন। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, সেই মধ্য ফেব্রুয়ারি সেলিম, আপনার জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালিশা, সেলিম, দেলোয়ার, তিতাস, রমিজ, বসুনিয়া, জেহাদ, ফাত্তা, ডাক্তার মিলন, তাজুল, অসংখ্য নাম জানা শহীদ, নূর হোসেন তো একটা জীবন্ত ইতিহাস। সেই এরশাদের নিযুক্ত প্রধান বিচারপতির কাছেই আমরা আমাদের ভাগ্য সঁপে দিলাম, যে আপনি ভাগ্য বিধাতা, আপনি 3 মাসের মধ্যে একটা নির্বাচন করেন। এবং শাহাবুদ্দিন সাহেব প্রথমবারের মতো 91 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ অর্জনের 20 বছরের মাথায় প্রথম একটি গ্রহণযোগ্য নির্বাচন হলো। নানা আপত্তি টাপত্তি ছোটখাটো থাকলেও মানুষ গ্রহণ করলো। আর এইবার যখন 5ই আগস্টের সেই বিজয় লগ্নে, উষা লগ্নে, যখন আমরা জানতে পারলাম শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, জনগণের সমস্ত রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান সহ জনগণ অংশগ্রহণ করেছে, জনগণ আনন্দ উল্লাস করছে, তখন বাংলাদেশের প্রধান বিচারপতি পালিয়েছে, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পালিয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমি যেটার মেম্বার, আমার তাসমিনা আপাও আছেন, এরকম তাসমিনা আপাও আমরাও জীবনে শুনিনি, আমি বিভিন্ন জায়গাও খোঁজ নিয়েছি দেশেও, যে সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারিও পালিয়েছে। এটা কোনো কালে হয়নি। বাইতুল মোকাররমের খতিব
জোহরের নামাজ পড়ানো বাদ দিয়ে পালিয়েছে। আপনি এখন এই সমস্ত নাটকীয় কথা বলে লাভ নেই। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেন। জনগণের হাতে বহুবার ক্ষমতা দেওয়া হয়েছিল, সোকল জনগণের হাতে। জনগণ যাকে নির্বাচিত করেছে তারা নিজেদের রাষ্ট্রের মালিক বনে গেছে। তাদের কারো কারো পরিবার রাষ্ট্রীয় পরিবার হয়ে গেছে, রাজ পরিবার হয়ে গেছে। সেই জন্যই শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে এইভাবে একটি ফ্যাসিবাদের দুর্দান্ত রূপের ভয়াবহ প্রকাশ করতে। কাজে কেউই এখানে বলছে না যে অন্তর্বর্তী সরকার আজীবন থাকবে বা নির্বাচন দেবে না। সবাই বলছে যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য করার স্বার্থে যা যা সংস্কার, তার সঙ্গে একটা সংস্কার সনদও করা, যাতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারকে আমরা দায়বদ্ধ করতে পারি। কালকে ইউনূস সাহেব বলেছেন যে আপনারা সাইন করে দেবেন। এটা আমি অত্যন্ত আনন্দিত। এরকম একটি দলিল আমাদের প্রয়োজন, যে ক্ষমতায় যাবার আগে আপনারা সাইন করেছেন, ক্ষমতায় গিয়ে আপনারা বাস্তবায়ন করেন। কেউ তো বলছে না যে অনধিকাল ইউনূস সাহেব থাকুক, কিন্তু ছটফটানি কেন? শেখ হাসিনা ওত পেতে আছে ষড়যন্ত্রে, তো নতুন করে না, সে ক্ষমতায় থাকতেও ষড়যন্ত্র করত। এখন প্রশ্নগুলো নানাভাবে উঠছে কেন? ভারতের, আমি অবাক হয়ে গেলাম, ভারতের একটা ডেমোক্রেটিক পরিবেশ আছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইনার ডেমোক্রেসি এত স্ট্রং না, ওইখানেও পরিবার কেন্দ্রিক রাজনীতি বা ব্যক্তি কেন্দ্রিক। যাই হোক, তবু প্রখ্যাত ইতিহাসবিদ, আমাদের বাঙালি, পশ্চিমবঙ্গে বাড়ি, ইন্ডিয়ান নাগরিক ডক্টর রামচন্দ্র গুহা, তার ভাষায় ভারতে 50% গণতন্ত্র আছে, অন্তত 5 বছর পর পর ভোটটা হয়। তো সেই ভারতে আমি অবাক হলাম, পাকিস্তান সেনাপ্রধান বললে মানায়, কথার কথা, যেহেতু ওখানে আর্মি একটা ফ্যাক্টর, কিন্তু ভারতের সেনাপ্রধান বলছে বাংলাদেশের নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার হলেই সম্পর্ক ভালো হবে। ভারতের সমস্ত মিডিয়া বলছে দ্রুত নির্বাচন দাও। কেন এত আগ্রহ কেন ভারতের আমাদের এখানে দ্রুত নির্বাচন করার জন্য? এই বিষয়গুলোকে, যে জন্যই বিভিন্ন রাজনৈতিক দল যখন নানা রকম দাবি দেওয়া করে, তাদেরকে বুঝে শুনে দাবি দেওয়া করতে হবে। ভারত দ্রুত নির্বাচনের পক্ষে কেন? ভারতের অ্যাডমিনিস্ট্রেশন, ভারতের সেনাবাহিনী কেন, কি স্বার্থে তারা এত দ্রুত নির্বাচন চায়? আমার দেশের নির্বাচন কখন হবে ভারতের মাথা ব্যথা কেন? আমাদের দেশের সরকার আমরা ব্যালটের মাধ্যমে না দেই, আমি তো শুরুতেই বলেছি, সবার আস্থার মাধ্যমে দিয়েছি। এবং আপনি হাসিনা আক্তার, আপনি মিউট হয়ে আছেন। ভারতের কি এজেন্ডা থাকতে পারে? আমরা তো এই যে নরেন্দ্র মোদী যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করলো, এক সাংবাদিক প্রশ্ন করলো, এটা উদ্দেশ্যপ্রণীত ভাবে হয়তো প্রশ্ন করেছে। এগুলো ওইটা কিচ্ছু হয়নি। শুনেন, এগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে অহেতুক নরেন্দ্র মোদীকে গুরুত্ব দেওয়া। আমি বলি শুনেন, আমরা তো গত 16 বছর না, 88 সালে বিএনপি আওয়ামী লীগের জয়েন্ট প্রতিনিধি দল রোনাল্ড রিগানের কাছে গিয়ে অনুরোধ করেছিল যে এরশাদের সরকারকে সাহায্য করেন না। আমাদের রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকে তখন তাদের দেশপ্রেমের সংজ্ঞা একরকম। আমাদের এখানে পিটার হাস, ডোনাল্ড লু, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল কত কথা বলেছে না, আমেরিকা এসে যাচ্ছে, আমেরিকা হাসিনাকে সরিয়ে দেবে। বাস্তবে কি ঘটলো? সমস্ত সভ্যতাকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা 2024-এর 7 জানুয়ারি নির্বাচন করলো, সোকল বাকশালের সম্মেলন করলো। এটা আমি সময় টিভিতে গিয়ে 7 জানুয়ারি রাত 8টায় সময় টিভিতে গিয়ে বলেছিলাম। যে কারণে আমার, তাসমিন আপা একটু মজার অভিজ্ঞতা শোনেন, যে কারণে আমার বরাদ্দ ছিল 40 মিনিট আমাকে বিভিন্ন আলোচনায় রাখবে। ওরা একটা ভালো ফিও আমাকে দিয়েছিল, টাকা খাম। কিন্তু আমার এই বক্তব্যের পর যে আজকে হয়ে গেল বাকশালের 2য় জাতীয় সম্মেলন 25শে জানুয়ারির পর, যেটা তাসমিন আপা উল্লেখ করছিলেন, আমি বলেছিলাম এটা বাকশালের 2য় সম্মেলন। পরে ওদের একজন দায়িত্বপ্রাপ্ত বলে, মন ভাই আপনিও বাঁচেন আমরাও বাঁচি, আর আপনি বরং রেস্ট নেন, কফি খান, আপাতত আর টক শো লাগবে না। কাজে আমরা তো বাংলাদেশের জনগণ, আমি এমন কি করেছি? কিছুই না। আমার ছেলে মেয়েদের তুলনায় আমরা কিচ্ছু না। আমাদের এখানে তো 7 জানুয়ারির পরে সবাই ব্যাক গিয়ারে চলে গিয়েছিল, যে যার দল গুছাচ্ছে, নেতাদের জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা, কেন্দ্রীয় নেতারা বিভিন্ন নেতার বাড়ি বাড়ি যাচ্ছে, এটাই স্বাভাবিক। সবাই রেডি হচ্ছে, আবার 1-2 বছর যা, কি অবস্থা, হাসিনা কি করে, এই করে সেই করে। তখনই আল্লাহর আপনার কি বলে ওই দেবদূতের মতো আমাদের ছাত্ররা কোটা আন্দোলন করলো। কোটা আন্দোলন থেকে আবু সাইদের মতো এক তরুণ বেরিয়ে আসলো, দুহাত প্রসারিত করে বুকে গুলিকে আলিঙ্গন করলো। মুগ্ধ, ইয়ামেন সহ অসংখ্য শহীদ, যাদের নাম আমাদের মুখস্থ করা দরকার, আহত হলো।
এটা কি শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে আবার ওই নির্বাচন খেলা করার জন্য? আমার প্রশ্ন বিএনপি, জামাত সকল দলের কাছে, আপনারা কেন ইউনূস সাহেবকে প্রস্তাব দেন না যে দিস ইজ আওয়ার রোড ম্যাপ, আপনি এটা বাস্তবায়ন করেন এবং এই নির্বাচন আমাদের মূল লক্ষ্য। আপনি এখন হাসিনার অজুহাত দেখাচ্ছেন। শেখ হাসিনা কোন কালে চক্রান্ত করেনি? সব কালই করবে। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, যেটা তাসমিনা আপা অত্যন্ত ক্লিয়ার করে বলেছে। দেখেন, তাসমিনা আপা বলেন, আমরা আমাদের আইনজীবী সংগঠনগুলোকে পর্যন্ত দলীয় ক্যাডারে পরিণত করেছি। আপনি কয়েক জায়গায় রোগ দেখছেন না? বিএনপি জামাতপন্থী আইনজীবীরা হাতাহাতি করছে, লাথালাথি করছে পটুয়াখালীতে। একটা আইনজীবী আর একটা আইনজীবীর গায়ে হাত দিতে পারে? আমি আইনজীবী হয়েছিলাম কেন? আমার দাদা বলেছিল যে এই পাড়ায় ভাই, মানে যেহেতু আমার দাদা নাতি, আমি বলছি এটা ইম্পর্টেন্ট কথা শোনেন, যে ভাই তুই বড় হয়ে লয়ার হলে হোস। এই যে পাড়ায় লয়ার আছে গাইবান্ধে, সবাই তাকে সম্মান করে, বিপদ হলে তার কাছে যায়। আর আমরা শেখ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে আমরা আইনজীবীকে আহত করেছি, ভোট নিয়ে কারচুপি করেছি, মানে কারচুপি আওয়ামী লীগেরা করেছে। এখন কেন জামাত আর বিএনপির আইনজীবীরা পটুয়াখালীতে মারামারি করছে? এটা কোন গণতন্ত্রের লক্ষণ? কোন গণতন্ত্রের নমুনা? এখনো কেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে? এখনো কেন বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কাউন্সিলে চেয়ার ছোড়াছুরি করছে? আপনার সংস্কার আগে নিজের করেন, নিজের সংস্কারে পরিবর্তন করেন। আপনি দল করতে পারেন, কিন্তু আপনার বিবেক খোলা রাখেন। আপনার নেতা ভুল বলতে পারে, আপনি তাকে শুধরে দেন, না দিলে যাই হবে। সেজন্যই রাজনৈতিক দলগুলো অতীতে কোনো সংস্কারই করেনি। এই যে আমার বন্ধু জাকারিয়া সাহেব বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, শুনতে খুব ভালো লাগে, কিন্তু কোনো সংস্কারই আমাদের রাজনৈতিক সরকারগুলো করেনি। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, উন্নয়ন এখন এই সরকার কি সংস্কার করেছে যেটা আপনার খুব ভালো লেগেছে? 7 মাসে, প্রায় তো 7 মাস। না, 7 মাস কোথায়, 6 মাস প্লাস। একা করবে কেন? গতকাল তাহলে রাজনৈতিক দলগুলোকে সবাই বলতো যে আপনারা করেন। এরকম রাজনৈতিক দলদেরকে তো আগেও ডাকতে শুনেছি, আগেও দেখেছি, কিন্তু কি মানে কি করেছে? কালকের একটা এত সুন্দর প্রক্রিয়ার পরে আপনার মনে কোনো প্রশ্ন থাকার সুযোগ উচিত না, খোলা মন থাকতে। কি প্রক্রিয়াটা? 100 জন নেতা গেল, এখানে কয় ঘন্টা কথা বললো? মানে 100 জন নেতা না তো, সমস্ত রাজনৈতিক দলগুলো, গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো, 26টি দলের 100 জন নেতা গিয়েছে। 32টা দল। এরকম বৈঠক তো আমরা আগেও দেখেছি, কিন্তু না, কোথায় হয়েছে? এটা দ্বিতীয়বার। এবং কালকের বৈঠকে আপনি কয়েকবার হয়েছে। হোমওয়ার্ক করেননি, আপনি ডক্টর ইউনূসের পুরো ভাষণ শোনেননি। কালকে বলে দেওয়া হয়েছে, আপনাদের হার্ড কপি দেওয়া হবে, আপনারা কোনটায় একমত কোনটায় দ্বিমত সেটা বলেন, বলে একটা জুলাই আন্দোলনের একটা সনদ তৈরি করা হবে। সেখানে সব রাজনৈতিক দল যে ইস্যুতে ঐক্যমত সেইভাবে স্বাক্ষর করবেন, যেটাই দ্বিমত সেটাই স্বাক্ষর করবেন। এটা ক্ষতি কি? আপনি কি মনে করছেন ইউনূস একা সংস্কার করলে লাভ হতো? কি মুশকিল। একটা সংস্কার কমিশন করেছে 6টার পরে আরো 3-4টা করেছে, তারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টগুলো তারা টেবলে প্লেস করেছে, সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। এর চাইতে আপনি আর কি মনে করেন একা ইউনূস করে দেবে? আমি অহেতুক প্রশ্ন করি, মানে এর থেকে আমরা আর কি আশা করবো? এটাই আমাদের কাছে অনেক বড় আশা। না, আর এটা কি করবেন? তাহলে তো অতীতে সামরিক সরকার একা একা যেভাবে করেছে সেভাবে করবে ইউনূস, কাউকে না ডেকে সবকিছু করবে, সবাইকে নিয়েই করছেন উনি। হ্যাঁ, এখনো তো করছে। কালকে বলেনি আমি এই সরকারের অনেক বড় সমালোচক, নানা বিষয়ে তাদের ব্যর্থতা আছে, কিন্তু আমাদের তো অপশন নাই। আমরা তো সকল নির্বাচিত সরকারগুলোর নানা দেখেছি। এই যে তাসমিন আপা যেটা বলেছে, অত পণ্ডিতি বাদ দেন, তাসমিন আপার সঙ্গে একমত। আপনি আর্টিকেল 70 অ্যামেন্ডমেন্ট না করে আপনি ইলেকশন করে কি গণতন্ত্র উদ্ধার করবেন? আপনার সমস্ত এমপি হয়ে যাবে আপনার একটা যে কোনো নির্বাচিত দলের যে প্রধানমন্ত্রী বা সংসদ নেতা বা নেত্রী, তার হাতের পুতুল। আমরা এগুলো দেখিনি? আমরা কি গতকাল জন্মেছি?